হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল লক্ষ্য। আপনারা জানেন আগে ইনফরমেশন পেয়ে গেছেন যে আমাদের এই চ্যানেলে আপাতত কি ক্লাস চলছে। ইউজিসি নেটের বেঙ্গলি ক্লাস চলছে, ইউজিসি নেটের হিস্ট্রি ক্লাস চলছে, এর পাশাপাশি ইউজিসি নেটের বা সেটের বলতে পারেন আপনারা জেনারেল ক্লাসও চলছে। আমি আপনাদের যেটা বিষয়টা পড়ানো হচ্ছিল টিচিং অ্যাপটিটিউড, এবং টিচিং অ্যাপটিটিউডের একটা ইন্ট্রোডাকশন ক্লাস লাস্ট ভিডিওতে আপলোড করা হয়েছে। এটা তারই একটা সেকেন্ড পার্ট আপনাদের সামনে নিতে চলেছি। বিষয়টা হচ্ছে যে আমরা যেখানে শুরু করেছিলাম তারপরেই দিয়ে ক্লাসটা শুরু হচ্ছে। বিষয়টা হচ্ছে যে এখানে লাস্ট প্রশ্ন যেটা হোমওয়ার্ক আপনাদের দিয়েছিলাম, আশা করি আপনারা প্রত্যেকেই অ্যান্সার দিয়েছেন কমেন্টে। সেটা হচ্ছে রাইট অ্যান্সার হয়ে যাবে সেটার অপশন ডি। ঠিক আছে? অল অফ দ্য অ্যাবভ রাইট অ্যান্সার তার হয়ে যাবে। আচ্ছা। বিষয়টা হচ্ছে যে কনসেপ্ট অফ টিচিং যেটা আমাদের পড়তে হবে, মোটামুটি আপনাদের আগের দিন টিচিং সম্পর্কে অনেক কনসেপ্ট আপনাদেরকে দিয়েছি। আর আলাদা করে সেরকম ভাবে নতুন কিছু বলার নেই। এবার ধীরে, ধীরে যত ক্লাস এগোবে সেই কনসেপ্ট আপনাদের ধীরে, ধীরে ক্লিয়ার হতে থাকবে। বিষয়টা হচ্ছে যে মোটামুটি কনসেপ্ট অফ টিচিং এ যদি বলা যায় যে কমিউনিকেশন বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্ট, অবশ্যই টিচার অ্যান্ড স্টুডেন্টের মধ্যে একটা কমিউনিকেশন থাকবে, যোগাযোগ থাকবে, কথাবার্তা হবে এবং তার মাধ্যমে টিচিং এগোয়। এমন না যে শুধু টিচার বলবে, স্টুডেন্ট প্যাসিভ রোল প্লে করবে, এই বিষয়টা কখনোই হয় না। টিচার এবং স্টুডেন্টের একটা অ্যাক্টিভলি পার্টিসিপেট থাকে এবং কমিউনিকেশন থাকে, তার মধ্যে দিয়ে টিচিং বা শিক্ষাদান এগোয়। ঠিক আছে? এবং শিক্ষাদানের লক্ষ্যই একটা লক্ষ্য থাকে, যেটা গোল থাকে টিচিং এ, যেটা হচ্ছে স্টুডেন্টের বা চাইল্ডের ওভারঅল একটা ডেভেলপমেন্ট করতে সর্বদিক থেকে। মানে সেটা বিহেভিয়ার হোক, জ্ঞান হোক, স্কিল হোক, তার চিন্তা ভাবনা হোক, তার সৃজনশীলতা হোক, সমালোচনার দৃষ্টি হোক, সমস্ত দিক থেকে তার ওভারঅল একটা ডেভেলপমেন্টের জন্য মানে এটাই হচ্ছে টিচিং এর গোল। এর পরবর্তী ক্ষেত্রে টিচিং প্রসেস থেকে যেখান থেকে বারবার প্রশ্ন আসে এবং এতবার প্রশ্ন এসেছে সেটা গুণে বলা যায় না, সেটা হচ্ছে এই কনসেপ্টটা থেকে। সেটা হচ্ছে টিচিং প্রসেসের এই কনসেপ্টটা। ঠিক আছে? টিচিং প্রসেস যে কনসেপ্ট আপনারা মোটামুটি আগের দিনও কিছুটা পড়ানো হয়েছে, আজকেরও হলো। এর পাশাপাশি যেটা থেকে সবথেকে বেশি প্রশ্ন আসে, এই বিষয়টা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। বিষয়টা হচ্ছে এই বাইপোলার, ট্রাইপোলার অ্যান্ড কোয়াড্রিপোলার। বিষয়টা কি? দেখুন, বাইপোলার মানে মাথায় রাখবেন ইন্টারাকশন বিটুইন অনলি টিচার অ্যান্ড স্টুডেন্টস। ঠিক আছে? যে কনসেপ্ট টিচিং প্রসেসের মধ্যে যে বাইপোলার বলতে কনসেপ্ট, যেটা হচ্ছে শুধুমাত্র টিচার এবং স্টুডেন্টের মধ্যে ইন্টারাকশন হচ্ছে। এই কনসেপ্টটা আমাদের দিয়েছিল কিন্তু জন অ্যাডাম। এই যে নামটা দিয়ে দিচ্ছি, মাথায় রাখবেন, এমনি এমনি দিচ্ছি না। প্রিভিয়াস ইয়ারে 2020তেও এইখান থেকেও একটা সেটে প্রশ্ন এসেছিল যে এই বাইপোলার কনসেপ্টটা কে দিয়েছিলেন। মাথায় রাখবেন, বাইপোলার কনসেপ্টটা দিয়েছিলেন জন অ্যাডাম। ওকে? আচ্ছা, ট্রাইপোলার যে কনসেপ্ট, এটা কি? যেটা হচ্ছে ইন্টারাকশন বিটুইন টিচার, স্টুডেন্ট অ্যান্ড কারিকুলাম। দেখুন, একটা বেড়ে গেল। মানে যেখানে একজন টিচার থাকবে, একজন স্টুডেন্ট থাকবে টিচিং এর মধ্যে, এর পাশাপাশি একটা কারিকুলাম থাকবে। টিচার স্টুডেন্ট শুধু তো হলে হবে না, একটা কারিকুলাম থাকবে, সে একটা নির্দিষ্ট গোলে এগোবে, না হলে কি থাকবে? সুতরাং ওভারঅল যে কারিকুলাম সেইটা থাকবে। তাহলে ট্রাইপোলার হচ্ছে ইন্টারাকশন বিটুইন দ্য টিচার, স্টুডেন্টস অ্যান্ড কারিকুলাম। আর কোয়াড্রিপোলার মানে কি? যেখানে আরেকটা বেড়ে যাবে, টিচার থাকবে, স্টুডেন্ট থাকবে, কারিকুলাম থাকবে, প্লাস স্কুল এনভায়রনমেন্ট থাকবে। এই কনসেপ্টটা মডার্ন মানে সাইকোলজিস্টরা দিয়েছিলেন। বিষয়টা হচ্ছে এটা কিন্তু মাথায় রাখবেন, এই যে ওভারঅল কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? দ্বিতীয় কনসেপ্টটা ট্রাইপোলার, যেটা আমি মিস করে গেলাম, এই কনসেপ্টটা দিয়েছিলেন কিন্তু জন ডে। ওকে? আচ্ছা, আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন নামটা। আর আলাদা করে কিছু বলার নেই, খুব খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, অবশ্যই মাথায় রাখবেন। এবং নেটে বহুবার এই তিনটে জায়গা থেকে কিন্তু বারবার প্রশ্ন এসছে, সুতরাং খুবই সচেতন ভাবে এটা যেন মাথায় থাকে, এটাই আমার রিকোয়েস্ট। এর পাশাপাশি যেটা আজকের দিনের টপিক, সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ টিচিং আমাদের দেখতে হবে। বিষয়টা হচ্ছে যে যদি টিচিং এর যে ক্যারেক্টারিস্টিক, সেটা বিষয়টা হচ্ছে যে শিক্ষকতা কি? শিক্ষকতা হচ্ছে বলুন মানে শিক্ষক এবং ছাত্রদের মধ্যে একটা মিথস্ক্রিয়া, যেটাকে বাংলায় বলা হয়, বা এফেক্টিভ ইন্টারাকশন। আমি এটা আগেও বলেছি, যেখানে স্টুডেন্ট এবং টিচারের মধ্যে একটা এফেক্টিভ ইন্টারাকশন থাকবে। ইন্টারাকশন এমন হবে যেটা আনএফেক্টিভ বলা হবে না, যেন এফেক্টিভ হয়, যেন সেটা যেন কার্যকরী হয়। যেন এমন না হয় না যে ইন্টারাকশন হচ্ছে কিন্তু সেটা আদৌ এফেক্টিভ না। জাস্ট একটা ইন্টারাকশন হচ্ছে, ঠিক আছে, যে আমি টিচার স্টুডেন্ট মানে নির্দিষ্ট আ গোলের লক্ষ্যে পৌঁছানোর জন্য আলোচনা করছে না। ধরুন একটা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করছে, যেটা আমাদের লক্ষ্য না বা গোল না। সেই বিষয়টি নিয়ে যেন কখনো না হয়। এমন একটা ইন্টারেকশন হবে যেখানে একটা ধরুন একটা টিচার স্টুডেন্ট সিনেমা নিয়ে আলোচনা করছে, বা কোনো ওয়েব সিরিজ নিয়ে আলোচনা করছে, বা Facebook এ কোনটা ট্রেন্ডস বা কোনটা মিমস এই নিয়ে আলোচনা করছে। এটা হবে না। এটা হলে হবে না। যেন ইন্টারেকশন হবে, ঠিক আছে, কিন্তু সেটা যেন ইফেক্টিভ হয়। যেটা যেন আমাদের কারিকুলামে আছে, যেটা আমাদের গোল বা পূর্ব নির্ধারিত যে গোল, সেটা যেন পৌঁছাতে সাহায্য করে। সেইরকম একটা ইফেক্টিভ ইন্টারেকশন কিন্তু আমাদের করতে হবে। খুব ইম্পোর্টেন্ট যে পরবর্তী যে পয়েন্টটা, খুব ইম্পোর্টেন্ট কনসেপ্ট, সেটা হচ্ছে টিচিং ইজ বোথ আর্টস অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ সায়েন্স। মানে টিচিং বলতে চাইছে যে একদিকে কলা আর একদিকে হচ্ছে বিজ্ঞান।
এবার বিষয়টা হচ্ছে কলা বলতে কি? মানে শিল্পকলা বলতে কি? টিচার যখন পড়াবেন তার মধ্যে এটা কিন্তু একটা কলা বা শিল্প যদি বলা যেতে পারে যে এর দ্বারা দেখা যাচ্ছে যে কোনো প্রতিভা বা সৃজনশীলতা অনুশীলনের মাধ্যমে স্টুডেন্টের মধ্যে থেকে বার করে আনতে হবে বা স্টুডেন্টের মধ্যে থেকে আহ্বান জানাতে হবে। এটা কিন্তু যিনি পড়াচ্ছেন শিক্ষকের একটা কলা থাকতে হবে। সেরকম ভাবেই তাকে পড়াতে হবে। সেই মেথড নিতে হবে, সেই স্ট্র্যাটেজি নিতে হবে। এটা মানে কি বলবো? এটা সম্পূর্ণ আ শি শিক্ষকের একটা কলা। এর পাশাপাশি সায়েন্স কেন? কারণ সায়েন্স এই জন্যই বা বিজ্ঞান পড়ানো হচ্ছে, টিচিং হচ্ছে বিজ্ঞান এই কারণেই। কারণ একজন টিচারকে পড়ানোর সময় সেই পূর্ব নির্ধারিত তাকে একটা কৌশল ঠিক করতে হবে, তাকে পদ্ধতি করতে হবে। এর পাশাপাশি তার স্কিল থাকতে হবে এবং সমস্তটা যখন সে পড়াবে সমস্তটা সিস্টেমেটিক ওয়েতে কিন্তু তাকে প্রেজেন্টেশন করতে হবে। যাতে সেই গোলে বা লক্ষ্যে পৌঁছাতে পারে। ধরুন আপনি মানে ক্লাসে গেছেন, সেই ক্লাসে ১ম এ ধরুন একটা এমন প্রশ্ন করলে সেখানে স্টুডেন্টের সমস্ত অ্যাটেনশন আপনার দিকে চলে এলো। এর পাশাপাশি তারপরে টপিকটা যখন মানে আপনি তুলে ধরছেন তাদের সামনে ইন্ট্রো দিচ্ছেন সেই টপিক সম্পর্কে, তারা আকর্ষিত হলো। এর পাশাপাশি স্টুডেন্টের এমন একটা কোনো টপিক পড়াতে পারবেন না যে আগের জ্ঞানের সাথে একদম আলাদা। আগের জ্ঞানের সাথে যেখানে স্টুডেন্টের শেষ জ্ঞান আছে সেইটার সাথে নতুন জ্ঞানকে এড করতে গেলে সেটা একটা রিলেট করতে হবে। যারা সেই নতুন মানে নতুন জ্ঞানের সাথে পুরাতন জ্ঞানটা লিঙ্ক করতে পারে। সেইরকম ভাবে আপনাকে তুলে ধরতে হবে টপিক। এর পাশাপাশি আপনাকে বোর্ড ওয়ার্ক করতে হবে, আপনাকে স্টুডেন্টকে প্রশ্ন করতে হবে, পড়ানোর মধ্যে এনগেজ রাখতে হবে। এর পাশাপাশি পড়ানোর শেষে আপনাকে সামারাইজ করতে হবে। স্টুডেন্টকে এমনভাবে প্রেজেন্টেশন করবেন, মেথড সাজাবেন যাতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে স্টুডেন্টরা। এই যে ওভারঅল বিষয়টা এটা কিন্তু একটা সায়েন্স। এর পেছনে সমস্ত সিস্টেমেটিক ভাবে এটার পেছনে একটা বিজ্ঞান আছে। কোন কার পর কোন স্টেপ গেলে স্টুডেন্টের সেই লক্ষ্যে পৌঁছাতে পারবে, স্টুডেন্টের ওভারঅল ডেভেলপমেন্ট হবে, স্টুডেন্টের ক্রিয়েটিভিটি বৃদ্ধি পাবে। সেই বিষয়টা কিন্তু এর পেছনে একটা সায়েন্স কাজ করে। সেই জন্য বলা হয়ে থাকে খুব ইম্পোর্টেন্ট কনসেপ্ট মাথায় রাখবেন। শিক্ষাদান বা টিচিং কিন্তু আর্টস অ্যান্ড অ্যাজ ওয়েল এজ সায়েন্স। এটা এইরকম স্টেটমেন্ট দিয়ে কিন্তু বারবার প্রশ্ন এসেছিল নেটে বহুবার যে টিচিং মানে শুধু আর্টস না শুধু সায়েন্স না টিচিং আর্টস অ্যান্ড সায়েন্স বোথ। এই কনসেপ্টটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। ঠিক আছে? মানে সেই কারণেই অ্যাকচুয়ালি কিন্তু প্রকৃত শিক্ষক যে মানে স্টুডেন্টের মধ্যে সৃজনশীলতা বলুন বা অনুপ্রেরণা যোগায় মানে এমন কেউ না যে শুধুমাত্র সে বাচ্চাদেরকে মুখস্থ করতে শেখাবে বা বাচ্চারা এগুলো তোমরা মুখস্থ করো, তোমাদের অত বেশি চিন্তা করতে হবে না, অত বেশি ভাবতে হবে না, নিজে থেকে কিছু লেখার দরকার নেই, আমি যেটা লিখে দিচ্ছি সেটাই মুখস্থ করো। এই ধরনের মানে স্যার যদি হয় বা ম্যাম যদি হয় সেটা মানে সঠিক টিচিং হচ্ছে না। ঠিক আছে? কারণ সেই বিজ্ঞান সেটা বলছে না। টিচিং যদি সায়েন্স হয় সেটা বলছে না। সায়েন্স কথার অর্থ বা কলা কথার অর্থ বা আর্টস কথার অর্থ আলাদা। এর পাশাপাশি যেটা দেখতে হবে যে টিচিং কিন্তু শুধুমাত্র টিচিং যেটা হয় সেটা কিন্তু ভেরিয়াস ফর্মে হয়। মানে ফরমাল হয়, ইনফরমাল হয়, কন্ডিশনিং হয়, ইনডক্ট্রিনেশন হয়। এবার আপনাদের কাছে প্রশ্ন আসবে এগুলো কি? আমি বলব যে আপাতত এইগুলো শুনে রাখুন, শুনতে কানে অভ্যাস করুন। যখন পরবর্তী ক্ষেত্রে থিওরি নিয়ে আলোচনা হবে টিচিং এ, সেইখানে এই সমস্ত ওয়ার্ড গুলো কি, কিভাবে এই টিচিং গুলো হয়, কন্ডিশনিং টিচিং কি, ইনডক্ট্রিনেশন টিচিং কি, এই বিষয়গুলো আপনাদের কাছে ধীরে, ধীরে ক্লিয়ার হবে। এগুলো জাস্ট বেসিক বলে শুরু হচ্ছে বলে এত ডিটেইলস এ যখন থিওরি পড়ানো হবে তখন এইগুলো সমস্ত আলোচনা হবে। চিন্তা করার কোনো কারণ নেই। ফরমাল মানে কি বলুন তো? ফরমাল টিচিং বলতে ফরমাল, ইনফরমাল এটা একটা বেসিক। যেমন ধরুন আপনি স্কুলে যাচ্ছেন, নির্দিষ্ট মানে ক্লাসে বসছেন এবং সেখানে টিচার আসছে, সেখানে আপনাকে পড়াচ্ছে। এটা একটা ফরমাল টিচিং। এবার ধরুন ইনফরমাল কি? ইনফরমাল হচ্ছে আপনি কিন্তু এখানেও আমি আপনাকে পড়াচ্ছি, আপনিও কিন্তু এটা YouTube এর মাধ্যমে পড়ছেন এবং আপনি সেটা টেবিলে বসেও পড়তে পারেন, বিছানায় শুয়েও পড়তে পারেন। মানে উচিত না যদিও, কিন্তু সেটা করতে পারেন এবং সেখানে নির্দিষ্ট কোনো ড্রেস কোড নেই বা নির্দিষ্ট কোনো মানে নেই, মানে মুখ দেখাদেখি হচ্ছে না। মানে আপনি ইনফরমাল বলতে আ মানে বিভিন্ন জায়গা থেকে শিখছেন, টিভি থেকে শিখতে পারেন, মোবাইল থেকে শিখতে পারেন। এই ব্যাপারটা হচ্ছে ইনফরমাল। এর পাশাপাশি কন্ডিশনিং বলতে একটা কন্ডিশন থাকবে। কন্ডিশনিং দিয়ে শেখা। এখানে কন্ডিশন থিওরি আছে। ইন্ডক্ট্রিনেশন মানে হচ্ছে মানে কি বলবো ওটা? প্রবৃত্তি যেটাকে বলে প্রবৃত্তি শিক্ষা। সেটাও আছে একটা বিষয়। সেগুলো ডিটেইলস এ পরে আলোচনা হবে। এগুলো টিচিং এর একটা ভেরিয়াস ফর্মস। এগুলো একটু মাথায় রাখবেন। আপাতত এটুকু করলেই হবে। পরবর্তীকালে যখন থিওরি আলোচনা হবে আরো ডিটেইলস এ আমরা ঢুকবো। বিষয়টা হচ্ছে আমি যেটা বললাম টিচিং ইস ডমিনেটেড বাই দ্য স্কিল অফ কমিউনিকেশন। অর্থাৎ আপনি যে এস এ টিচার আপনার কিন্তু কমিউনিকেশন এ কিন্তু ডমিনেট হতে হবে। কমিউনিকেশন স্কিল কিন্তু আপনাকে খুব ভালো হতে হবে। কারণ টিচিং কিন্তু কমিউনিকেশন ছাড়া খুব মুশকিল। সেটা আবার কমিউনিকেশনও অন্য অনেক রকম ভাবে হয়। সেটাও একটা আলাদা কনসেপ্ট। আমাদের YouTube চ্যানেলেই আ ম্যাম যিনি কমিউনিকেশন পড়াচ্ছেন, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন যে কত রকমের কমিউনিকেশন হয়। এই মানে UGC নেট এমনভাবে সিলেবাস তৈরি করে যেখানে একটা ইউনিটের সাথে অনেকটাই সম্পর্কযুক্ত থাকে। তো কিরকম ভাবে কমিউনিকেশন করতে হয়, কি স্কিল আছে বা কত রকমের কমিউনিকেশন হয় সেগুলো সেই ম্যামের ক্লাসে কমিউনিকেশন যিনি পড়াচ্ছেন সেখানে সেগুলো পড়ানো হবে। মানে হবে বলতে হচ্ছে। ঠিক আছে? সেই ক্লাসগুলো আপনারা কিন্তু অবশ্যই করবেন। ওকে? এর পাশাপাশি টিচিং কিন্তু একটা ত্রিমুখী প্রক্রিয়া। মাথায় রাখবেন একটা ট্রাইপোলার প্রসেস। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এই কনসেপ্টটা যে যার একটা মেরুতে বা একটা দিকে আছে যে এডুকেশনাল অবজেক্টিভ বা শিক্ষাগত উদ্দেশ্য কি? মানে অবজেক্টিভ মানে বুঝতেই পারছেন যে আমার উদ্দেশ্য কি?
আমি যে শুধু শেখাচ্ছি তা না, শিক্ষা মানে একটা এডুকেশনের তো একটা অবজেক্ট থাকবে, একটা উদ্দেশ্য থাকবে। এমনি এমনি তো কোনো কাজ হয় না, একটা সমস্ত উদ্দেশ্য থাকে। এর পাশাপাশি লার্নিং এক্সপিরিয়েন্স থাকবে, অভিজ্ঞতা থাকবে শেখার, পাশাপাশি চেঞ্জ ইন বিহেভিয়ার থাকবে। মানে টিচিং এত কিছুর একটা প্রসেস, যেখানে অবশ্যই একটা শিক্ষাগত উদ্দেশ্য থাকবে যে কোন উদ্দেশ্যে আমরা শিখছি, কোন উদ্দেশ্যে আমরা শিক্ষা লাভ করছি। একটা তো উদ্দেশ্য থাকে। এর পাশাপাশি শেখার অভিজ্ঞতা কেমন? মানে আপনি কি অভিজ্ঞতা লাভ করছেন? লার্নিং মানে কি এক্সপেরিয়েন্স আপনার হচ্ছে এই শেখার মাধ্যমে? এর পাশাপাশি এই যে আপনার এক্সপেরিয়েন্স হচ্ছে তার মাধ্যমে আপনার বিহেভিয়ার চেঞ্জ হবে। আপনার আচার-আচরণ, আপনার চিন্তা-ভাবনা, আপনার কথাবার্তা সমস্ত কিছুর মাধ্যমে এগুলো পরিবর্তন হয়। মানে সঠিক টিচিং এর মাধ্যমে। সেটা কিন্তু একটা প্রকৃত টিচিং এটা করে দেখাতে পারে। এর পাশাপাশি যদি আমরা দেখি আ বিষয়টা হচ্ছে যে টিচিং কিন্তু শুড বি সম্পূর্ণ একটা প্ল্যান্ড ওয়েতে হয়। ঠিক আছে? টিচার কিন্তু আগে থেকে ডিসাইড করে যে অবজেক্টিভ কি, মেথড কি এবং ইভালুয়েটিভ টেকনিক এই সমস্ত বিষয়গুলো কিন্তু একবার রিপিট হয়ে গেছে। তবু আপনারা একবার জাস্ট চোখ বুলিয়ে নেবেন এবং আর দ্বিতীয়বার করে রিপিট করছি না। একবার আমি বলে দিয়েছি এগুলো। এর পাশাপাশি টিচিং কিন্তু অবশ্যই সাজেস্টিং হয় যে পরামর্শ দেয়া হবে, নির্দেশ দেয়া না। খুব ইম্পোর্টেন্ট একটা পয়েন্ট, এটা কিন্তু মাথায় রাখবেন। যেটা আমরা পড়াবো, যেটা আমরা টিচিং করব বা যে শিক্ষাদান করছে বা যে টিচার শিক্ষাদান করছে সে কিন্তু পরামর্শ দেবে, সে কিন্তু নির্দেশ দেবে না। মানে আগেকার দিনে মানে টিচার স্টুডেন্ট রিলেশনের ক্ষেত্রে বেশিরভাগ দেখা যেত যে টিচার একটা নির্দেশ দিচ্ছে সেটা স্টুডেন্টকে মানতেই হবে। কিন্তু এক্ষেত্রে মডার্ন কনসেপ্টে টিচিং একটু চেঞ্জ হয়েছে। কিন্তু এটা কিন্তু আরো উন্নত বিষয়, যেটা টিচারের কাজ হচ্ছে স্টুডেন্টকে পরামর্শ দেওয়া, গাইড করা, তাকে নির্দেশ দেওয়া না। মানে স্টুডেন্ট যখন কোনো কাজ করছে, কোনো কিছু ধরুন একটা প্রজেক্ট দিয়েছে বা ধরুন একটা টপিক নিয়ে লিখতে দিয়েছে বা এমন সময় হয় না যে ৪ জন ৫ জন স্টুডেন্টকে গ্রুপ করে দিল ক্লাসে এবং কোনো টপিক দেওয়া হলো এবং সেই বিষয়টা সম্পর্কে তারা কোনো একটা লিখছে। সেখানে সেক্ষেত্রে তারা যখন সমস্যায় পড়বে, তারা যখন ডিফিকাল্টি ফেস করবে, তখন টিচারের উচিত সেখানে পাশে গিয়ে তাদের একটু পরামর্শ দেওয়া। এটা তুমি এরম করতে পারো, এটা তুমি এরম করতে পারো। এরকম ভাবে ভাবতে পারো। এই পরামর্শ দেবে। এমন না যে স্টুডেন্টকে গিয়ে টিচার বলবে, "এটাকে তোমাকে এরকম করতেই হবে। আমি যেটা বলছি সেটাই মানতে হবে।" এরকম হলে হবে না। এইজন্য টিচিং কিন্তু সবসময় পরামর্শ দেবে, নির্দেশ দেবে না। এই বিষয়টা মানতে হবে এবং অবশ্যই গুড টিচিং মানে ভালো শিক্ষাদান কিন্তু অবশ্যই ডেমোক্রেটিক হয়। মানে ওই যে বললাম গণতান্ত্রিক। যেখানে স্টুডেন্টকে মানে টিচার স্টুডেন্টের মধ্যে কিন্তু একটা সম্মান রেসপেক্টের জায়গা থাকবে। এমন না টিচার যেন স্টুডেন্টকে ভাবে এ তো একদম নচ্ছার বা এর কোনো কিছুই জানে না। এইরকম কনসেপ্ট যেন টিচারের মধ্যে না থাকে। এটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। কারণ আপনি যদি স্টুডেন্টকে রেসপেক্ট দেন, আপনি যদি স্টুডেন্টের চিন্তাভাবনাকে রেসপেক্ট দেন, স্টুডেন্টও কিন্তু আপনাকে রেসপেক্ট দেবে। আপনি এমন কখনোই ভাববেন না এজ এ টিচার হিসেবে যে স্টুডেন্ট কিছুই জানে না, এর দ্বারা কিছুই সম্ভব না। আমি যা জানি আমার জ্ঞান সব জানি, আমার জ্ঞান সবথেকে বেশি এই চিন্তাভাবনা যেন কখনো না আসে। কারণ টিচিং অবশ্যই একটা ডেমোক্রেটিক হতে হয়, গণতান্ত্রিক। যেখানে ক্লাসে টিচার যেন সেই মানে মানে কি বলবো? মানে হিটলারের মতো ব্যবহার না করে যে আমি যেটা বলব সেটাই শেষ কথা। কারণ স্টুডেন্টও অনেক সময় এমন কিছু আইডিয়া দিতে পারে বা এমন ইনফরমেশন দিতে পারে যে এটা এজ এ টিচার আপনার জ্ঞান বৃদ্ধি করতে পারে। সেই পরিবেশটা, সেই ডেমোক্রেটিক একটা পরিবেশ সেইটা কিন্তু আপনাকে ক্লাসে রাখতে হবে। তাহলেই আপনি কিন্তু একজন ভালো টিচার। এর পাশাপাশি তাদেরকে এনকারেজ করতে হবে যেন তারা কোয়েশ্চেন করে। যেন মানে এটা মাথায় রাখবেন এজ এ টিচার যখন আপনার পড়ানো তখনই সার্থক হবে যখন স্টুডেন্ট আপনাকে কোয়েশ্চেন করবে ঘুরিয়ে এবং সেই অ্যান্সার আপনি যখন দেবেন সেই কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাশন হবে। মানে যাতে একটা হেলথি রিলেশনশিপ এবং হেলথি এনভায়রনমেন্ট তৈরি হয় ওভারঅল ক্লাসে। যেন শুধুমাত্র একটা মানে টিচার বলছে এবং টিচার যেটা বলছে সেটাই স্টুডেন্ট শুনছে, এই বিষয়টা কখনোই না হয়। স্টুডেন্টকেও বলার সুযোগ দিতে হবে। স্টুডেন্ট যেটা প্রশ্ন করবে সেটা অ্যান্সার দেবেন এজ এ টিচার। এর পাশাপাশি যে অ্যান্সারটা আপনি দেবেন সেটাও জিজ্ঞাসা করবেন যে এজ এ স্টুডেন্ট তার কি এটা মনোভূত হলো? সে কি এটা বুঝতে পারলো? বা তার কি মনে হচ্ছে? তার আলাদা আরো কি মনে হচ্ছে? এরকম একটা ডিসকাশনের জায়গা চলে আসতে হবে। এরকম একটা পরিবেশ গড়ে তুলতে হবে। তাহলেই আপনি মানে একটা গুড টিচিং বা ভালো শিক্ষাদান পদ্ধতি মানে শিক্ষাদান বিষয়টা এগোবে। যেটা স্টুডেন্টকে ওভারঅল ডেভেলপমেন্ট করতে সাহায্য করবে। এর পাশাপাশি আমরা যেটা দেখব যে টিচিং প্রোভাইডস গাইডেন্স, ডিরেকশন অ্যান্ড এনকারেজমেন্ট টু দ্য স্টুডেন্ট। অর্থাৎ আমি যেটা আগেও বললাম যে শিক্ষার্থীদের মানে ভালো শিক্ষাদান বা পাঠদান যেটাকে বলা হয় যে স্টুডেন্টকে নির্দিষ্ট নির্দেশনা দেবে, দিক নির্দেশনা দেবে বা উৎসাহ প্রদান করবে। এবং এই ১০ নম্বর পয়েন্টটা দেখুন যেটা বলছে যে টিচিং ইজ এ কোঅপারেটিভ অ্যাক্টিভিটি এন্ড টিচার শুড ইনভলভ স্টুডেন্ট ইন ডিফারেন্ট ক্লাসরুম অ্যাক্টিভিটি। যেটা আমি বললাম যে টিচার স্টুডেন্টের মধ্যে একটা সমবায়মূলক কার্যকলাপ হবে। টিচার স্টুডেন্ট উভয়কে হেল্প করবে এবং একটা ক্লাসরুম অ্যাক্টিভিটি বিভিন্ন রকম ক্লাসরুম অ্যাক্টিভিটি যেগুলো হবে সেটা টিচারও ইনভলভ থাকবে, পাশাপাশি স্টুডেন্টও ইনভলভ থাকবে। স্টুডেন্ট ইনভলভ থাকবে এমন হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে টিচার স্টুডেন্টদেরকে কাজ দিয়ে টিচার সম্পূর্ণ আলাদা হয়ে যায়। সে কোনো রকম ইনভলভমেন্ট দেখায় না, স্টুডেন্ট যা খুশি করছে সে অতটা অ্যাক্টিভ হয় না। কিন্তু টিচারের উচিত সমানভাবে ইনভলভ হওয়া, স্টুডেন্ট যে কাজ করছে সেটা দেখা বা স্টুডেন্টের গ্রুপ করে ভাগ করে দিয়েছে যে অ্যাক্টিভিটি করার জন্য। স্টুডেন্টরা সেখানে কি করছে, কিভাবে করছে সেগুলো ভালো করে অবজার্ভ করা। তারা যদি কোনো ভুল পথে যায় সেটাকে তাদেরকে একটু গাইড করে দেওয়া। এই বিষয়টা অর্গানাইজড ওয়েতে করতে হয় এবং টিচারের এটাই কাজ সম্পূর্ণ বিষয়টাকে অর্গানাইজেশন করা, ম্যানেজমেন্ট করা, এর পাশাপাশি ডিসকাশন করা এবং এভলিউশন বা রেজাল্টের ক্ষেত্রে মানে ইনভলভ থাকা। এই সমস্ত বিষয় টিচার যেন ইনভলভ থাকে। এটাই টিচিংকে তার আলাদা গুরুত্ব বৃদ্ধি পায় টিচিং এর। ঠিক আছে? এর পাশাপাশি যেটা দেখব
টিচিং কিন্তু মানে টিচিং ইজ এ কাইন্ড অ্যান্ড সিম্প্যাথেটিক, মানে শিক্ষাদান কিন্তু সবসময় সদয় এবং সহানুভূতিশীল হতে হবে। এ গুড টিচার ডেভেলপ কিন্তু ইমোশনাল মানে স্টেবিলিটি অ্যামং দ্য চিলড্রেন, মানে খুবই ইম্পর্টেন্ট, যেটা এটা খুবই ইম্পর্টেন্ট বর্তমান দিনে দাঁড়িয়ে, যেখানে বর্তমান দিনে বিভিন্ন কারণে চাইল্ডদের মধ্যে একটা ইমোশনাল স্টেবিলিটি একটু কম, মানে খুব ডেঞ্জারাস জায়গায় পৌঁছেছে। সেইখানে দাঁড়িয়ে একটা টিচারের কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ রোল হয়ে যায়, যেটা হচ্ছে টিচারকে কিন্তু অবশ্যই স্টুডেন্টের প্রতি কাইন্ড হতে হয়। রুড বিহেভিয়ার করলে, তাকে মারলে, তাকে ভয় দেখালে বা তার সেই বিষয়টা কিন্তু খুব নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে স্টুডেন্টের উপর। সেই জন্য যখন শিক্ষাদান হবে সেটা কিন্তু অবশ্যই কাইন্ড হতে হবে এবং সিম্প্যাথেটিক, সহানুভূতিশীল হতে হবে। সে কেন পারছে না বা তার কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে, তার সাথে খুব সুন্দর পোলাইটলি ব্যবহার করতে হবে। এই বিষয়টা কিন্তু একজন ভালো টিচারকে ভালো টিচারের একটা লক্ষণ। ঠিক আছে? সেই ভালো টিচার যে হবে সে কিন্তু অবশ্যই মানে যে বাচ্চাদের মধ্যে ইমোশনাল স্টেবিলিটি, মানে কি বলবো, মানসিক যে স্থিতিশীলতা সেটা গড়ে তুলবে। এমন না স্টুডেন্টকে ভয় দেখিয়ে রেখেছে সারাক্ষণ, সেটা যেন কখনো না হয়, তাহলে স্টুডেন্টের উপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। ঠিক আছে? এর পাশাপাশি যেটা হচ্ছে পাঠদান, মানে টিচিং ইজ রেমেডিয়াল, মানে আমি যেটা বললাম, পাঠদান অবশ্যই প্রতিকারমূলক হতে হবে। মানে শিক্ষককে অবশ্যই শিক্ষার্থীদের শেখার সমস্যা সমাধান করতে হবে। মানে এমন না যে শুধু নির্দেশ দিলাম তা না, তাদের শিখতে কোথায় অসুবিধা হচ্ছে সেই বিষয়টা তাদেরকে গাইড করতে হবে। সেই গাইডেন্সটা যেন সেটা তারা পায়, এবং সেই যে যেখানে বুঝতে অসুবিধা হচ্ছে বা স্টুডেন্ট যেখানে বেঁধে যাচ্ছে বা স্টুডেন্ট যেখানে বাধা পড়ছে বা যে জায়গাটা বুঝতে পারছে না, সেই সমস্যার প্রতিকার করতে হবে। সেটাই হচ্ছে প্রকৃত টিচারের কাজ, এবং সেটা টিচিং এর মাধ্যমে সেটা সম্ভব। এর পাশাপাশি যেটা অবশ্যই হবে যে টিচিং কিন্তু একটা ভালো টিচিং সেটা চিলড্রেনকে হেল্প করবে যে তার জীবনে অ্যাডজাস্টমেন্ট করতে। কিরকম অ্যাডজাস্টমেন্ট? ধরুন সেই শিশু জীবনের পথে যখন এগোচ্ছে, আহ সে বাবা-মার সাথে কিভাবে মিশবে, সে বন্ধুদের সাথে কিভাবে মিশবে, সে ফ্যামিলির সাথে কিভাবে মিশবে, ঠিক আছে? তার ওভারঅল জগৎটাকে সে মানে যখন একটা বাচ্চা যে অ্যাডোলেসেন্ট পিরিয়ড আসে, বিভিন্ন পিরিয়ড আসে, সেই পিরিয়ডে বিভিন্ন রকম বাচ্চাদের মধ্যে চেঞ্জ হয়। সেই সময় দেখুন একটা শিশু, তার জগৎ আলাদা। সে খেলনা এই সমস্ত নিয়েই ব্যস্ত। তার জীবনে অত কোনো চিন্তা থাকে না, অত কোনো চাপ থাকে না। যখন সে ১০ থেকে ১১ বছরে যায়, সেই সময় তার যে হরমোনাল চেঞ্জ আসে, তার মধ্যে বিভিন্ন রকম, তাকে সবাই ভালো বলছে কিনা, তাকে সবাই কেউ যদি খারাপ বলে সে অতিরিক্ত তাড়াতাড়ি ভেঙে পড়ে। এর পাশাপাশি যখন ১৪-১৫ বছর হয় তখন দিকে যে সমস্যাটা দেখা যায় যে মানে কি বলবো? তাকে সবাই গ্রহণ করছে কিনা, তাকে সবাই পছন্দ করছে কিনা, ঠিক আছে? এর পাশাপাশি আ সে লোকের সামনে নিজেকে কিভাবে প্রেজেন্ট করবে। এই ওভারঅল তারপর পরবর্তী বয়সের ক্ষেত্রে আবার নেক্সট অন্য একটা সমস্যা আসে। এই যে প্রত্যেকটা বয়সের ক্ষেত্রে শিশুর যে নানা রকম শারীরিক বলুন, মানসিক বলুন যে সমস্যা আসে, ঠিক আছে? ব চেঞ্জ আসে জীবনে। সেইটা যে এর পাশাপাশি ফ্যামিলির সাথে, বন্ধু-বান্ধবের সাথে এই যে জায়গাগুলো, ইমোশনাল যে জায়গাগুলো কিভাবে অ্যাডজাস্টমেন্ট করবে, ঠিক আছে? শিক্ষা মানে কিন্তু মাথায় রাখবেন শুধুমাত্র স্কুলে গেলাম বা শিক্ষক শুধু শেখালো কিভাবে চাকরি পেতে হয় বিষয়টা তা না। চাকরি খুবই একটা ছোট জিনিস। কিন্তু টিচিং এর একটা ব্রড কনসেপ্ট হচ্ছে যে আমাকে শেখাতে হবে যে সে জীবনে কিভাবে মানিয়ে নেবে। সে সাফল্য পেলেও কিভাবে সেই সাফল্যের সাথে মানাবে, পাশাপাশি সে ব্যর্থ হলেও কিভাবে তার সাথে সে অ্যাডজাস্ট করবে। কিভাবে ব্যর্থতার পরও সেটাকে হাসিমুখে মেনে নিয়ে সে পুনরায় লড়তে শিখবে, পুনরায় লড়বে এবং সেটাকে জিতবে। যদি মানে এই যে ওভারঅল শিক্ষা, যে ভ্যালু এডুকেশন, কিভাবে সবাইকে সম্মান করতে হয়। ছোট বড় হোক, ছোট হোক, সবার প্রতি একটা সম্মান জানাতে হবে। এর পাশাপাশি পৃথিবীতে যা মানে তার আশেপাশে যা ঘটছে, ঠিক আছে? সমস্ত কিছু কিভাবে কি সমস্যার সমাধান করতে হবে। এই ওভারঅল যে অ্যাডজাস্টমেন্ট তার জীবনে করতে হয়, সেটাও কিন্তু এই টিচিং এর মাধ্যমে এস এ টিচার চিলড্রেনকে শেখাতে হয়, এবং সেটা অবশ্যই তার বয়স অনুযায়ী, সেই বয়সে যে সমস্যা ফেস করছে সেটাকে কিভাবে অ্যাডজাস্ট করবে, এইগুলো তাকে শেখাতে হয়, এবং এটাই টিচারের খুবই গুরুত্বপূর্ণ কাজ। ঠিক আছে? এর পাশাপাশি অবশ্যই টিচিং ইজ একটা প্রফেশনাল অ্যাক্টিভিটি, যা অবশ্যই একটা প্রফেশনাল, এটা একটা পেশাদারী কার্যকলাপ, এবং মানে মানে শিশুদের মধ্যে কিন্তু একটা হারমোনিয়াস যেটা ডেভেলপ করতে হারমোনিয়াস মানে যেটা সুরেলা বিকাশ, যেখানে স্টুডেন্ট কিন্তু অবশ্যই যেন হঠাৎ রেগে না যায়, হঠাৎ কাউকে না মারে। কারণ অনেক স্টুডেন্টের এরকম সমস্যা থাকে, দেখবেন যে হঠাৎ কারোর উপর রেগে যায়, হঠাৎ হাত চালায়। এইরকম সমস্যাগুলোর সমাধান করতে হয় টিচিং এর মাধ্যমে, এবং সেটা করতে হয় একটা প্রফেশনাল অ্যাক্টিভিটির মাধ্যমে, যে পেশাদারী কার্যকলাপ। টিচারের সেই প্রফেশনাল থাকতে হবে, মানে সেই সেরকম একটা অ্যাক্টিভিটি থাকতে হবে, তাহলেই শিশুদের মধ্যে এই বিকাশগুলো ঘটাতে সাহায্য করবে। এর পাশাপাশি অবশ্যই টিচিং মানে একটা স্টিমুলাস স্টুডেন্টস পাওয়ার, মানে থিংকিং, যেটাকে বলতে চাইছে যে পাঠদান শিক্ষার্থীদের চিন্তা করার শক্তিকে উদ্দীপিত করবে। মানে আমি যেটা বললাম এর আগেও বলেছি যে মানে স্টুডেন্টকে আলাদাভাবে ভাবতে সাহায্য করবে। মানে এমন না সেই গতানুগতিক পদ্ধতিতে ধরুন একটা টপিক দিয়েছে, সেইটা ৮-১০ জন যেটা ভাবছে, সে একটা স্টুডেন্ট যেন সেটা না ভাবে। একটা স্টুডেন্ট বা কোনো ঘটনা ঘটেছে, সেটাকে সে সেটাকে যেন একটু সম্পূর্ণ আলাদাভাবে ভাবে। তার সেই ক্রিটিক্যাল থিংকিং পাওয়ার, তার সেই চিন্তাভাবনার শক্তি কিন্তু টিচিং এর মাধ্যমে বৃদ্ধি করা সম্ভব। এর পাশাপাশি স্টুডেন্টকে এমন দিকে এগোতে হবে যেন সে সেলফ লার্নিং এ উৎসাহিত হয়। যেমন ধরুন অনেক বাচ্চা আছে দেখবেন আপনারা, সেখানে দেখবেন টিচার যেটুকু কাজ দিচ্ছে, স্টুডেন্ট ঠিক সেইটুকুই পড়াশোনা করছে, তার বেশি নিজে কিছু করছে না। কিন্তু স্টুডেন্টকে এমনভাবে উৎসাহিত করতে হবে, টিচার যেখানে শেষ করছে তারপরেও স্টুডেন্ট যেন নিজে থেকে
আরো বেশি কিভাবে শেখা যায়, আরো বেশি কিভাবে জানা যায়, আরো এই বিষয়টা সম্পর্কে আরো কিভাবে বেশি জ্ঞান লাভ করা যায়, সেই যে সেলফ লার্নিং, এই উৎসাহিত করার বিষয়টা টিচিং এর মাধ্যমে সম্ভব। এবং সেলফ লার্নিং এর ক্ষেত্রে কি কি প্রজেক্ট দেওয়া হয়, কি এই বিষয়গুলো পরবর্তীকালে ধীরে ধীরে যখন ইউনিটের গভীরে ঢুকবো আমরা, তখন আমরা আরো দেখবো। সুতরাং সেলফ লার্নিং এর ক্ষেত্রে মানে স্টুডেন্টকে উৎসাহিত করতে হবে, এই বিষয়টা কিন্তু মানে টিচিং এর একটা ক্যারেক্টারিস্টিক। ওকে, আচ্ছা, এই যে ওভারঅল আমরা কনসেপ্ট পড়লাম, এবার এখান থেকে আমরা কিছু প্রশ্ন আলোচনা করব। আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্রথম যে প্রশ্নটা, হোয়াট ইজ নট ওয়ান অফ দ্য ফ্যাক্টরস দ্যাট এফেক্ট দ্য টিচিং প্রসেস। ঠিক আছে, এখানে আমরা অপশন এ, অপশন 1 2 3 4 আপনারা প্রত্যেকেই দেখছেন। এখানে রাইট অ্যান্সার যেটা হবে বলে মনে করছেন আপনারা ভাবুন। দেখুন, এখানে বলতে চাইছে যে প্রশ্নটা, যে টিচিং প্রসেসে কোনটা মানে ফ্যাক্টর গুলো ঠিক আছে, যেটা কোনটা ফ্যাক্টর না, মানে 4 টের মধ্যে একটা একটা এমন অপশন আছে যেটা টিচিং প্রসেসকে প্রভাবিত করতে পারে না বা এটা কোনো এফেক্ট করতে পারে না। দেখুন, অপশন এ যদি দেখি, কোয়ালিফিকেশন অফ এ টিচার, এটা কিন্তু অবশ্যই টিচিং প্রসেসকে এফেক্ট করবে। কারণ টিচারের যদি সেই কোয়ালিফিকেশন না থাকে, তাহলে সে সেই সাবজেক্ট সম্পর্কে স্টুডেন্টকে কি পড়াবে সেটা তো পারবে না। সুতরাং এটাও একটা এফেক্ট করতে পারে। ফ্যাক্টর আছে, ইকোনমিক ফ্যাক্টর আছে। ধরুন যখন পড়াশোনা করতে গেলে আমাদের বেশি কিছু কিন্তু খরচ হয়। এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই। ঠিক আছে? সুতরাং ইকোনমিক দিক থেকেও যখন দেখবেন যারা, যে বাচ্চারা ইকোনমিক দিক থেকে ভালো, তারা অনেক ভালো স্কুলে পড়ে বা তাদের ভালো টিচারের কাছে পড়ে। অনেক ভালো পরিবেশ হয়। তার শুধুমাত্র ইকোনমিক দিক থেকে, মানে আমি বলতে চাইছি যে যে টিচিং প্রসেস, সেটা কিন্তু ইকোনমিক দিক থেকে কিছুটা হলেও, আমি সম্পূর্ণ বলব না, কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এর পাশাপাশি যদি দেখি, অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসিস অফ স্কুল অর কলেজ অর ইউনিভার্সিটি, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় টিচিং এর ক্ষেত্রে, যে তার অ্যাডমিনিস্ট্রেটিভ কিরকম হবে, ঠিকঠাক অ্যাডমিনিস্ট্রেটিভ হলে পড়াশোনা ঠিকঠাক হবে, যদি ঠিকঠাক অ্যাডমিনিস্ট্রেটিভ হয়। এই বিষয়গুলো অবশ্যই টিচিং এর ক্ষেত্রে ফ্যাক্টর হিসেবে কাজ করে। কিন্তু চতুর্থ যে পয়েন্টটা দেখুন, ইলিটারেট পেরেন্টস, মানে অর্থাৎ স্টুডেন্টের যদি বাবা-মা অশিক্ষিত হয় বা পড়াশোনা না জানে, তথাকথিত অশিক্ষিত মানে, তথাকথিত অশিক্ষিত মানে আমরা সমাজে একটা কনসেপ্ট যেটা যে জানি যে, মানে অ, আ, ক, খ না জানলে সে অশিক্ষিত, এইভাবেই আমরা বলে থাকি। কিন্তু এটা খুবই ভুল কনসেপ্ট আমার ব্যক্তিগতভাবে মনে হয়। ঠিক আছে? এছাড়া আমি আলাদা করে আর করার দরকার নেই, বলতে চাই না। যাই হোক, কিন্তু এখানে যদি প্রশ্নের যে ফ্যাক্টর, সেটা প্রশ্ন যেটা দেখা যাচ্ছে, সেখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 4। ঠিক আছে? অপশন 4 ইস রাইট অ্যান্সার। আচ্ছা, তারপরের যে প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য ফ্যাসিলিটেটর রোল অফ এ টিচার ইন দ্য ক্লাসরুম? এখানে 4 টে অপশন আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে ভাবার জন্য আমি 10 সেকেন্ড সময় দিচ্ছি। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, যেখানে বলতে চাইছে যে কোনটা মানে টিচারের, মানে ক্লাসরুমে টিচারের রোল যেটা থাকে, সেটা কোনটা একটা, মানে এটা রোল না, টিচারের মেইন রোল না, সেটা দেখতে হবে। দেখুন, অপশন এ যেটা বলছে, গাইডিং দ্য সাবজেক্ট ম্যাটার্স হোয়াট দ্য স্টুডেন্টস আর লার্নিং, এটা অবশ্যই একটা টিচারের রোল, অবশ্যই যে স্টুডেন্টকে সেই সাবজেক্ট সম্পর্কে গাইডিং করা, এটা একটা জিনিস। দ্বিতীয় যে পয়েন্টটা বলছে, মেক্স লার্নার ক্রিয়েটিভ, অবশ্যই এটা এইটুকু পড়লেই এটা হয়ে যাবে, যেটা অবশ্যই স্টুডেন্টের একটা, এই টিচারের একটা রোল, যেখানে লার্নারকে সে ক্রিয়েটিভ বানাবে বা ক্রিটিক্যাল বানাবে। এটা আমি বারবার বলেছি। তৃতীয় পয়েন্টটা দেখুন, দ্য টিচার লার্নিং স্কিল অন মডার্ন টেকনোলজি টু ফাস্টার দ্য লার্নিং অফ দ্য স্টুডেন্ট, এটা একটা বলছে। আর চতুর্থ পয়েন্ট বলছে, অ্যাবিলিটি ট্রেস হোয়াট হ্যাভ বিন নট লার্ন বাই দ্য স্টুডেন্ট। অবশ্যই টিচার যখন পড়াবে ক্লাসে, সেটা কিন্তু তাকে অবশ্যই বুঝতে হবে যে আমি যেটা পড়াচ্ছি তার মধ্যে স্টুডেন্ট কোনটা শেখেনি, সেটাকে আমাকে শেখাতে হবে, এই বিষয়টাও কিন্তু আমাকে জানতে হবে। তাহলে দেখুন, অপশন 1 2 এবং 4, এটা কিন্তু টিচারের রোলের মধ্যে পড়ছে, কিন্তু অপশন 3টা টিচারের রোলের মধ্যে পড়ছে না, ক্লাসরুমের রোলের মধ্যে টিচারের পড়ছে না। সুতরাং রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 3। আচ্ছা, এরপরে দেখুন, হুইচ অফ দ্য ফলোইং ইজ আর দ্য অ্যাট্রিবিউশন অফ প্রফেশনাল টিচার। ঠিক আছে? প্রফেশনাল টিচারের কোনটা অ্যাট্রিবিউশন, এটা আমাদের কিন্তু দেখতে হবে। বিষয়টা দেখুন, মেক্স লার্নার্স ডেভেলপ ইন্টারেস্ট ইন দ্য সাবজেক্ট, এটা অবশ্যই হবে। মেথড থ্রু এফেক্টিভ ক্লাস ম্যানেজমেন্ট টেকনিক, এটা অবশ্যই হয়ে যাবে। দ্বিতীয় পয়েন্টটা দেখুন, ইউজেস ওয়ার্ডস অ্যান্ড এক্সপ্রেশন হুইচ হ্যাভ কোন মিনিং অফ দ্য লার্নার অ্যান্ড টিচার অ্যালাইক। ঠিক আছে? তৃতীয় পয়েন্টে দেখুন, মেক্স লার্নার টু থিঙ্ক, অ্যাক্ট অ্যান্ড ডিসকভার, এটা তো হবেই অবশ্যই। অ্যান্ড এভুলেটস, চতুর্থ পয়েন্ট বলছে, এভুলেটস হোয়াট হ্যাজ বিন টট ইন অর্ডার ডিটারমাইন ইন ওর ইটস ওয়ার্থ অ্যান্ড, মানে এটা বলতে চাইছে যে যেটা শিখিয়েছে সেটা ইভ্যালুয়েট করতে এটাকে তো সাহায্য। এবার বিষয়টা হচ্ছে, দেখুন ৪ টে যে অপশন আমরা পাচ্ছি, এখানে কিন্তু প্রত্যেকটাই পড়ে মনে হচ্ছে যে সবকটাই একটা প্রফেশনাল টিচারের অ্যাট্রিবিউশন হওয়া উচিত। ঠিক আছে? সেই জন্য এর রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন 4। এবং এখানে যেটা গুরুত্বপূর্ণ কথা মাথায় রাখবেন, এটা কিন্তু একটা প্রিভিয়াস ইয়ার এর প্রশ্ন। ঠিক আছে? আচ্ছা।
এটাও PYQ যেটা আমরা দেখতে পাচ্ছি যে লিসেনিং ইজ ইম্পর্টেন্ট ফর এ টিচার। টিচারের জন্য কেন লিসেনিং ইম্পর্টেন্ট? কেন? অপশন এ, অপশন 1, 2, 3, 4 আপনারা একটু দেখুন। দেখে রাইট অ্যান্সার ভাবার চেষ্টা করুন। 10 সেকেন্ড সময় দিচ্ছি। বিষয়টা হচ্ছে যে এখানে 4 টে অপশন দিয়েছে। তার মধ্যে খুবই ক্লোজ অপশন কিছু আছে। কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে PYQ তে যেটা আছে 2019 সালের প্রশ্ন। এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ। ঠিক আছে? অপশন 1 অ্যাড্রেস দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য লার্নার। তাই জন্য টিচারকে শুনতে হয়। শোনাটা খুব ইম্পোর্টেন্ট। এর পাশাপাশি হোমওয়ার্ক যেটা থাকছে আপনাদের জন্য নেক্সট ক্লাসে এইটা পড়ানোর পর ক্লাস শুরু মানে এইটা অ্যান্সার দিয়ে আমি ক্লাস শুরু করব। বিষয়টা হচ্ছে যে ইফেক্টিভ ক্লাসরুম কমিউনিকেশন ক্যান ট্রান্সফর্ম। কি ট্রান্সফর্ম করতে পারে? এইগুলা অপশন আপনারা 1, 2, 3, 4 আছে। তার মধ্যে আপনারা অবশ্যই কোনটা রাইট অ্যান্সার সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আজকের এই পর্যন্ত থাকছে। নেক্সট ক্লাসে আমরা আ অবজেক্টিভ অফ টিচিং পড়ব এবং ব্লুম ট্যাক্সোনমি নিয়ে আলোচনা করব। ব্লুম ট্যাক্সোনমি থেকে প্রিভিয়াস ইয়ারে প্রচুর প্রশ্ন এসেছে, বিভিন্ন রকম ভাবে আসে। সুতরাং খুবই ইম্পোর্টেন্ট টপিক থাকছে নেক্সট ক্লাসে। অবশ্যই আপনারা ক্লাসটা করবেন। ঠিক আছে? আচ্ছা। এর পাশাপাশি আমরা বলে দিতে চাই যে আমাদের ইউটিউব চ্যানেলে যদি ক্লাসটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা নেট সেটের জন্য প্রিপারেশন নিচ্ছে। এর পাশাপাশি আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যদি যখনই ইউসি নেট সম্পর্কিত বা সেট সম্পর্কিত যখনই কোনো তথ্য, পাশাপাশি যে কোনো ক্লাস বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। যখনই ক্লাস কোনো আপলোড করা হবে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তাহলে আপনাদের ক্লাসটা করতে সুবিধা হবে। ঠিক আছে? আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং যদি কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন। এর পাশাপাশি হোয়াটসঅ্যাপ নম্বর আছে, ফোন নম্বর আছে। যদি কোনো সাজেশন বা কোনো কিছু জানতে অসুবিধা হয় বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু জানতে চান, কোনো কিছু আ আ হেল্প চাই বা জানতে চান তাহলে অবশ্যই এই স্ক্রিনে দেওয়া যে ফোন নম্বর আছে সেখানে আপনারা ফোন করে অবশ্যই ফোন করতে পারেন। আমরা চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করার। ওকে? থ্যাংক ইউ সো মাচ। আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।